ভাই সত্য কখনো গোপন থাকে না। গায়ে যত জোর আছে সব লাগান, কিন্তু তারপরও সত্য কখনো চাপা দিয়ে রাখতে পারবেন না। এখন এই গণপতি সাহেবের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, সে তার স্ত্রী, তার কলেজে পড়ুয়া মেয়ে এবং 9 বছরের শিশু, যে কাহিনীটা হয়েছে, যে ট্র্যাজেডিটা হয়েছে, ভাই এক একজন এক এক কথা বলে, ভাই কারটা বিশ্বাস করুন? পুলিশ বলে এক কথা, এলাকাবাসী বলে এক কথা, বাপমা বলে আরেক কথা, তারপরে ফরেন্সিক রিপোর্ট বলে আরেক কথা, এক কথা, তারপরে মর্গের যে ডোম আছে, ডোম বলে হইলো আরেক কথা। বুঝছেন, কারোর সাথে কারোর কথার কোনো মিল নাই ভাই, টোটালি কনফিউজড। এখন একটা ঘটনা ঘটছে, তারা তো ভিকটিম, তাই না? একই পরিবারে 4 জন মারা গেছে, ওয়ারিশ সহ। তা আবার কি, ওয়ারিশ সহ মারা গেছে। একটা ফ্যামিলি যদি বাবা মারা যায়, উত্তরাধিকারী সূত্রে কি হয়? মা হয় তার ভোগ অধিকারী, নাকি উত্তরাধিকারী সূত্রে। আর বাবা মা যদি দুজনেই মারা যায়, তাহলে সন্তান হলো ওয়ারিশ, যেটার আগের ভিডিওতে বলছিলাম। কিন্তু এক্ষেত্রে তো ভাই গণপতি সাহেবের পুরো ওয়ারিশ সহ একেবারে শেষ করে দিছে। তো এখন চিন্তা করে দেখেন, পুলিশ আসলো, পুলিশ 24 ঘন্টার ভিতরে আসামি ধরে লিয়েছে। এখন আপনারা হয়তো পত্র পত্রিকা দেখছেন আসামি ধরে লিয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা না, আসামিকে ধরে আনেনি। আসামি ঘরে ঘুমিয়েছিল। আর আসামির যে বাবা স্নিগ্ধ এবং সিদ্ধার্থ, তাদের বাবা এবং মা তারা নিজেরাই গিয়েই তাদের সন্তানদেরকে ডেকে পুলিশের কাছে দিয়েছে, কারণ পুলিশ তাদেরকে খুঁজছিল। অর্থাৎ দেখেন, এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর আসামিরা কিন্তু সেই এলাকাতেই রয়েছে এবং ঘুমাইতেছে, খাওয়া দাওয়া করতেছে, কাজকর্ম করতেছে। কি অবাক কাণ্ড! এগুলোর ব্যাখ্যা ভাই কেউ আমাদেরকে দিচ্ছে না ভাই, আমি তো টোটালি কনফিউজড। এখন পুলিশের কথাবার্তার সাথে তারপরে ডিবি কর্মকর্তাদের কথাবার্তার সাথে মানে কোনটা লাগা মাথার কোনটা মিল নাই ভাই। আমি জানি না এর পিছনে কি আছে, তবে মনে হচ্ছে এর পিছনে একটা বড় ধরনের একটা খেলা হচ্ছে। এখন ওই যে গণপতি সাহেব পলিটিক্যালি তার তেমন কোনো লিঙ্ক ছিল না, যেটা আমরা যতদূর খোঁজ খবর নিয়ে জেনেছি। সবচেয়ে বড় যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে, তার যে 3 তলা বাড়ি, 2 তলা সে থাকতো এবং 3 তলা হলো নির্মাণাধীন, ঠিক আছে? তো তার যে 3 তলা বাড়িটা, তার কয়েক কোটি টাকা হলো তার ভ্যালু। তো সম্ভবত তার পরিবারের সবাইকে যদি মেরে ফেলা হয়, তার ওয়ারিশ সৌদা যদি খতম করে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে কে বা কারা তার এই কোটি কোটি টাকার প্রপার্টির ভোগ দখলদার হবে বা সেটাকে কি করতে পারবে, অকুপাইড করতে পারবে। তো সম্ভবত এই ধরনের কোনো টার্গেট থাকতে পারে। আর তাছাড়া এই গণপতি সাহেবের তেমন কোনো শত্রু, কারোর সাথে ঝগড়া বিবাদ এমন কিছু ঘটেনি, যদিও বা তার এই নির্মাণাধীন বাড়ির এই যে উনি বানাইতেছে, এলাকার মাস্তানদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, এই পর্যন্তই। বুঝছেন? তো এখন পুলিশ এত বড় একটা ঘটনা, যেটা সারা বাংলাদেশ মনে করেন তোলপাড় হয়ে গেছে, সারা বাংলাদেশ কেঁপে উঠছে এই ধরনের একটা ঘটনাতে। বুঝছেন? তো এখন চিন্তা করে দেখেন, তারা হুড়া কইরা রংপুরের যে পুলিশের যে প্রধান পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার, তারা হুড়া কইরা 24 ঘন্টার ভিতরে ভাই কেসে ডিসমিস করে দিছে। সে আসলো, বাড়িতে গেল, ওই লাস্টটা যেখানে যেটা পড়া ছিল, বুঝছেন, সেইগুলোর একটুখানি জাজটা যা করার করলো। তারপর এলাকাবাসীর জিজ্ঞেস করলো কেমনি কি হয়েছে, কার ছেলে কে, কার মেয়ে কে, কেমনি কি। তো এখন পুলিশের নানা সোর্স থাকে না, তার হয়তো কানে কানে কইছে যে তার ওই যে ভাইগনা ভাতিজি কিছু আছে, আত্মীয় স্বজন, মামাতো ফুপাতো খালাতো ভাই বোন এদিক দিয়ে আছে। ওই টোটাল ওই এলাকাটি হলো হিন্দু অধ্যুষিত এলাকা, বেশিরভাগ ফ্যামিলি হলো হিন্দু। তো ওইখানে ওই যে সিদ্ধার্থ আর স্নিগ্ধার নাম পেয়েছে, বুঝছেন, যে এরা ওই সোনার দোকানে কাম টাম করে, গরিব মানুষ, কেমনি কি এত বড় একটা ঘটনা ঘটছে, নতুন সরকার এখন আসছে, এখন এই একটা ওই সংখ্যালঘু পরিবারের 4 জন মানুষকে এইভাবে এই ঘটনা তো খুবই মানে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাব। তো এখন তো পুলিশের একটা অ্যাকশন দেখাতে হয়, তো তারা হুড়া করতে গিয়ে তারা যে স্ক্রিপ্ট লিখতে গিয়ে তো ভাই পদে পদে ভুল। তো তারা হুড়া করে গিয়ে তারা ওই 2টা ছোট বাচ্চা, একজনের বয়স হলো 19 সিদ্ধার্থ, আরেকজনের স্নিগ্ধ, বয়স হলো 22 বছর। বুঝছেন? এই ছোট 2টা বাচ্চা দাড়ি মোস্টিক মতো উঠিনি, এদেরকে ধরে নিয়ে এসে তারপরে আবার একদিনের ভিতরে সেদিনই 164 ধারা ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারা জবানবন্দি নিয়ে একেবারে মিট দ্য প্রেস সাংবাদিক সম্মেলন করে সবাই বলতেছে একেবারে পুরা কেস খালি হয়ে গেছে। গণপতি সাহেবের যে এই যে ট্র্যাজেডির সাথে যারা জড়িত, এই যে 2 আসামি ধরে নিয়েছে, একেবারে কাগজে লিখে নিয়েছে কেমনি কি হয়েছে। এখন ভাই কতগুলো ভুল ধরাই দিই। ইয়াবাটা কিন্তু ভাই মদ না, ইয়াবা মদও না, বিয়ার না। মানুষ মদ কেমনে খায়? এই যে বোতলের পর যে মদ থাকে কেমনে খায়? এই যে কখনো বাড়ি গেছে মদ খাইতে দেখছেন? এরা কিন্তু বোতল ভরে ভরে মদ খায় না, মদ খায় হলো সামান্য একটা
কাপের ভিতরে কয়েকটা আইস টাইস দিয়ে সামান্য দিয়ে একটা সিপ মারে, বুঝছেন, এক একটা সিপ মারে মনে করেন 10 মিনিট 15 মিনিট পর পর, অর্থাৎ এক গ্লাস মদ খেতে তাদের লেগে যায় 2 ঘন্টা 4 ঘন্টায়। মদের কথা বলতেছি, কিন্তু ইয়াবা তো ভাই একটা ট্যাবলেট, এইটাতে তো 4 ঘন্টা ধরে খাওয়ার তো কিছু নেই। আর ইয়াবা তো 4টা খায় না রে ভাই, এটা ওইটা কামড়া খাই বা গিল্লা খাই বা পানি দিয়ে খায়, ট্যাবলেট তো ট্যাবলেটই, বুঝছেন। তো এখন এই ইয়াবা খাওয়ার জন্য সারা রাইতের কি প্রিপারেশন, সারা রাত ধরে প্রিপারেশন ইয়াবা খাই ভাই, এটা আমি তো ভাই জীবনে শুনিনি। আপনারা যারা ইয়াবা খোর আমার ভিডিওটা দেখছেন, মাঝে মধ্যে ইয়াবা খান, সাহস করে একটু কমেন্ট করে জানেন যে ঘটনা কি ভাই, ইয়াবা কি আপনার 4টা সারা রাত বেড়ে খান কিনা, এত সময় তো লাগার কথা না, দিস ইজ এ ট্যাবলেট। তো যাই হোক, তারা ইয়াবা খাইতে গেছে পাশের বিল্ডিং এ। তো ইয়াবা খাইতে তার পাশে পরিত্যক্ত বিল্ডিং এ যাবে কেন, সে তো তার ঘরে বসে খেতে পারে, খাওয়ার জায়গার অভাব পড়ছে না, একটা ট্যাবলেটই তো খাইবে। তো ধরে নিলাম সে তার পাশের বিল্ডিং এ গেছে। তো খাইতে খাইতে ওখানে এমনকি হইল, ঘটনা ঘটলো যে তাদেরকে ওই পরিত্যক্ত 3তলা বিল্ডিং আর পোষাইতেছে না, তাদেরকে দেয়াল টপকাইয়ে আবার গণপতি সাহেবের বাড়ি ছাদে যাইতে হইব। এটা তো একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কিন্তু পুলিশ আমাদেরকে দেয়নি, কেন তারা গেল, আর ওই ছেলে দুইটাই বা কি বলছে সেগুলো কিন্তু আমাদের বলেনি। এরপর আসেন হলো আরেকটা কাহিনী, যারা কিনা ইয়াবা খায় বা নেশা করে, তারা তো স্বাভাবিকভাবে তাদের যে গায়ে শক্তি থাকার কথা, ইয়াবা বা নেশা খাওয়ার পর তাদের শরীরের শক্তি অর্ধেক হয়ে যাওয়ার কথা। এখন আমি গণপতি সাহেবের যে ফিগার আমি দেখলাম, গণপতি সাহেবের ফিগার তো ভাই আমাদের সে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি দেখছি গণপতি সাহেবকে, এক ছবি তো ভরা বেচারা। তো এখন তার যে ফিগার আর যে উঁচু লম্বা গণপতি সাহেব, এই দুইটা চ্যাংরা পোলা, একজনের বয়স 19 আর একজনের বয়স 23 বছর, এই দুইটা চ্যাংরা ইয়াবা খায়া, মদ খায়া, গাঁজা খায়া এই গণপতি সাহেবের সাথে পারবে ভাই? এটা তো ভাই কি বলে একটা ওই যে গরুর কানে যদি বলে না, গরু তো বিশ্বাস করবে না, গরু ঘোড়া কেউ এটা বিশ্বাস করবে না, আর মানুষ তো বহুত দূর কা বাত, এটা হতেই পারে না। এই দুইজন পোলা গিয়া গণপতি সাহেবের উপরে চড়াও হয়ে মারধর করে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, আর গণপতি সাহেবকে পকেট হাত দিয়ে দাঁড়াইছিল, এটা হয় কিনা? আর যে বিল্ডিং এর উপর, যে ছাদের উপর ধস্তাধস্ত হইলে তো কঠিন ধস্তাধস্ত হইবে। আর যেহেতু যে বাচ্চা দুইটার কথা বলতেছে, তার তো কোনো পিস্তল, গান, AK-47 এগুলো নিয়ে যায়নি, ইভেন চাকু পর্যন্ত নিয়ে যায়নি। এখন ওই গামছা দিয়া ফাঁসি, তা তো ভেরি টাফ ব্যাপার, বলছেন ধস্তাধস্তি তো কঠিন ধস্তাধস্ত হওয়ার কথা, এবং খুবই ঘনবসতিপূর্ণ। আমি ভিডিওতে দেখলাম তো একবারে আরেকবারের সাথে লাগানো, কিন্তু কেউ কোনো কাকপক্ষে কোনো কিছু টের পায়নি। পুলিশ এই প্রশ্নের উত্তরও দিতে পারেনি যে একটা মানুষকে, এই দুইজন মানুষ এই নেশাগ্রস্ত অবস্থায় গণপতি সাহেবের মতো এরকম উচ্চ লম্বা মানে একটা মানুষ কি করতেছে, ধস্তাধস্তিতে একটা ব্যাপার স্যাপার আছে, আশেপাশে মানুষ যাওয়ার কথা, এটা কেমনি কি, এইটার উত্তর পুলিশ দিতে পারেনি। আরেকটা কাহিনী হলো, যখন নাকি ঘটনা ঘটছে সেদিন বাড়িতে কারেন্টই ছিল না, তো কারেন্টটা কাটলো কে? একটু আগে আবার শুনলাম এক ওই ইলেকট্রিশিয়ান, ওই যে রাস্তার লাইন মেরামত করে, সেই সে বলতেছে যে ভাই এটা কে বা কারা প্ল্যান করে করছে, কারণ তার যে ছেঁড়ার অবস্থা, এই তার শর্ট সার্কিটে ছেড়ে নিয়ে, আর সেদিন কোনো বড় ধরনের ঝড় তুফান এই ধরনের কোনো কিছু হয়নি যে ওই অটোমেটিক ভাবে তার ওইখান থেকে খুলে গেছে। উনি বলতেছে কে বা কারা মরিদা ওইটা তার থেকে এই গণপতি সাহেবের বাড়িতে কারেন্টের যে মেইন লাইন ছিল রাস্তার খুঁটি থেকে যেটা গেছে, কে বা কারা এটাকে খুলে রাখছে। তো এটার উত্তরও কিন্তু পুলিশ দেয়নি। এখন আমি বুঝলাম না এত তাড়াহুড়ার কি দরকার ছিল পুলিশের, আমাকে বুঝান, সমঝাও মুঝে, এত তাড়াহুড়ো পুলিশের কি দরকার ছিল? একদিকে বললো 24 ঘন্টার ভিতরে পাশের বাড়িতে ডাক দেয়, ছাড়া দুইটা ঘুমাইতেছে ঘুম থেকে, ওইটাই না এই দুইটাই আসামি। তারপরে মিট দ্য প্রেস কনফারেন্স কইরা সাদা কাগজে লিখে লিয়েছে, এগুলি বলছে। আর যেহেতু স্ক্রিপ্টে খুব দ্রুত তারা লিখছে, অল্প সময় পেয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে লিখছে, তো যার ফলে মানে গোড়াতে গলত, মানে প্রত্যেকটা জায়গায় লাইনে প্রশ্ন। এবার বলেন, একজনকে মারলো ছাদে, দ্বিতীয় তার স্ত্রীকে মারলো সিঁড়িতে, তারপরে নিচে সিঁড়িতে আবার মারলো তার মেয়েকে, ঘুমন্ত অবস্থায় কাকে মারলো? তার ছোট্ট বাচ্চাটাকে মারলো। এখন প্রশ্ন হলো, সেই স্নিগ্ধ সিদ্ধার্থ এরা কি বলতেছে যে আমাদেরকে দেখে ফেলছে, আমরা ইয়াবা খাইতেছি। আচ্ছা ভালো কথা, দেখছে তো সেইখানে যে শিশুটা ঘরে শুয়েছিল সে তো আর তোমাদের দেখেনি, তাকে মারলো কোন উদ্দেশ্যে গিয়া, এইটার ব্যাখ্যাও কিন্তু সিদ্ধার্থ স্নিগ্ধ তারা দেয়নি। এরপর কাহিনী আরো আছে। আচ্ছা মারছস ভালো কথা, তোরা তো মানুষ রে ভাই, তোরা তো পশু না, আর তোরা তো রোবটও না। পৃথিবীর যত খাতারনাক খুনি আছে সেও কিন্তু কেঁপে উঠতো এই চারটা খুনি পড়তে, সে জান দিয়ে পালাইতো, কারণ জানের মায় কান্না আছে ভাই, জানের মায় কান্না আছে, জানের মায় তো একটা পাগলেরও আছে। আর এই ছেড়া দুটো তো পাগল না, ওদের কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা এমন কিছু তো আমরা দেখিনি। তো যাই হোক, তারা কি করছে, মারলো, সারা রাত সেই বাড়িতে থাকলো, তারপরে খেজুর খুরবা খাইলো ফ্রিজ থেকে কুইলা, তারপর আবার সেখানে আবার রাত্রে ঘুমাইলো, তারপর আবার গোসল করলো। আরে ভাই, জীবনে কোনোদিন শুনছেন আসামি যখন পলায়, আসামি পলায় দিনের বেলা নাকি আসামি পলায় রাতের বেলা? বলেন তো ভাই, মেজাজটা খারাপ হবে নাকি লেগে?
আসামি কি দিনের বেলা পড়ায় না রাইতের বেলা পড়ায়? রাইতেই তো পড়ায়, সারা জীবন তো এটাই বই পুস্তকে পড়েছে। কিন্তু গণপতি সাহেবের ক্ষেত্রে দেখা গেল সিদ্ধার্থ স্নিগ্ধ তারা রাতে পলায়নি, রাতে তারা ঘুমাইছে, খাইছে, গোসল করছে সেখানে। তারপরে শুক্রবার দিন জুম্মার নামাজের সময় রাস্তাঘাট একটু খালি হয়েছে, তারপরে পোটলায় স্বর্ণকর্ণ কিছু একটা ছিল, এগুলি লয়ে তারা পালাইছে। এটা হলো পুলিশের বক্তব্য। এগুলি ভাই বিশ্বাস করার মতো কথা? তারপর আবার শুনেন, পলাইছস ভালো কথা, পলাইছস ভালো কথা, রংপুরের পাশেই তো ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার বর্ডার কিন্তু রংপুর থেকে খুব একটা দূরেও না। তো যা ইন্ডিয়ার বর্ডারে চলে যা, অন্য জেলায় চলে যা, পয়সা করে তো পাইছস, পয়সা করে তো পাইছো। ধরে নিলাম প্রভিডেন্ট ফান্ডের 15 লাখ টাকা পাইছো, আবার ওই যে সোনা দানা খানা খাজানা কিছু আছে, এগুলো তোমরা পাইছো, ঠিক আছে। তো পলা যা, তাও যায়নি, সেটা আবার এলাকারই কোনো একটা গাড়া গর্তের ভিতরে মাটিতে খুঁজতে সেটা রাখছে, রাইট খাবার। তারা গিয়ে তারা আবার কাজও করছে সেদিন, স্বর্ণের দোকানে কাজ করে তো দুটোটা ছেলে সেদিন কাজও করছে। তারা কাজ করে আবার বাপ মার সাথে ওই টাইম পাস করছে, কথাবার্তা হয়েছে। তার বাপ মা, একটা ছেলের মা দেখলাম হলো মুদি দোকানদারি করে, আর একটা ছেলের বাপ হলো যে কীর্তন আছে না, ওই যে জায়গায় ওই যে ঢোল ঢোল পিটায়, হিন্দুদের মধ্যে এটা আছে, আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে, যে এক ধরনের কীর্তন করে, এক ধরনের গান গায়, বুঝছেন। তো যাই হোক, এইগুলো করে অত্যন্ত হতদরিদ্র, বুঝছেন, অত্যন্ত সহজ সরল। আমি মার ইন্টারভিউতে দেখলাম, বাবার ইন্টারভিউ দেখলাম, তারা নিজেরা গিয়ে তাদের বুকের ধন সন্তানকে ডেকে দিয়েছে যে বাবা তোমাদেরকে পুলিশ খুঁজছে, আর পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসে 6 ঘন্টা পরে 164টা জবানবন্দি দিচ্ছে, এরা এই খুন করছে, ধরে সাংবাদিকের সামনে দাঁড় করে দিয়েছে। কেমনে কি ভাই হলো নাকি? এরপর আবার একটা প্রশ্ন এসে যায়, সেটা হলো যারা কিনে ইয়াবা খায় তাদের কি কেউ কোনোদিন স্বর্ণের দোকানে কাম দেয় রে ভাই? বিশ্বাস হয় আপনার কাছে? আমি যদি ইয়াবা খাই, আমাকে কেউ স্বর্ণের দোকানে কাম দিবে? আর ইয়াবাতে এমন একটা জিনিসটা গোপনে খায়, আর যে কিনা নেশাগ্রস্ত তাকে দেখলেও তো বোঝা যায়, চালচলন আচার বাবার চাল চলন দেখলেই তো বোঝা যায়। আর এই এলাকাতে এই ছেলের কোনো অভাব অভিযোগ কিচ্ছু ছিল না, কোনো কমপ্লেন টমপ্লেন কিচ্ছু নাই, এলাকাবাসীরা কিচ্ছু বলেনি। কাহিনী আবার আরেকটা আছে। এখন ওই সিদ্ধার্থ যে ছেলেটারা বাসা থেকে নিয়ে যেতেছে, তার পরনে ছিল একটা ঘিয়া কালারের টি শার্ট। যখন নাকি ওই ডিবিও অফিসের ভিতর থেকে নিয়ে এসে পুলিশের হাজতখানা থেকে নিয়ে এসে ধরে নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, তখন তার পরনে হলো আরঙ্গের একটা শার্ট, সেটা আবার ম্যাচ করে আরেকটা ডিবি অফিসারের সাথে। কেমনি কি ভাই? এখন দেখলাম ডিবি অফিসার এসে চিল্লাচিল্লি করতেছে, হি মিয়া আপনারা জানতেন ধুনফুন মিয়া করেন, আরং থেকে আমি শার্ট কিনছে, আমার শার্টটার দাম 4000 টাকা, আমি কিরকম একলাই শার্ট কিনিনি, আরং এরকম শত শত কাট পাইছে। আরে ভাই থামেন, বুঝছি আরং এরকম হাজার হাজার বানায়, এই বুঝ আমগো দিয়েন না, বুঝছেন, মুখটা এখন খারাপ হয়। আপনি ডিবির চাকরি করেন, 50,000 70,000 টাকা বেতন পান, মাসে ইনকাম আপনার কমসে কম 5-10 লাখ টাকা আছে, উপরি যেগুলো পান, আচ্ছা তো সেগুলো বাদই দিলাম। এবার চিন্তা করেন যে ফ্যামিলির ছেলেটাকে আপনি উঠে নিয়েছেন, তার বাবা করে হলো কীর্তন, তার বাবা হইলো কীর্তন বাজায়, খাইয়া না খাইয়া আছে, কি ঘর দুয়ার কি অবস্থা, হতদরিদ্র মানুষ। এই ছ্যামরায় গেছে 4,000 টাকা দিয়ে আরং থেকে শ্বাস কিনতে লেগে দুনফুন বুঝানো আরাম করতে, আবার জায়গা পান না। এই ছাড়া গেছে আরং থেকে 4,000 টাকা শ্বাস কিনতে। ওই বেটার বাপের শার্টের অবস্থাটা দেখছেন নাকি ইন্টারভিউতে? ওই যে তসবি বিভিন্ন কিছু গলার ভিতরে জড়ানো, তেইল অবস্থা। প্রত্যেকটা জায়গাতেই ঘাপলা। তারপরে আবার ফরেন্সিক অ্যালার যে রিপোর্ট হয়েছে, ফরেন্সিক অ্যালার রিপোর্টে করতেছে কোনো রেপের কোনোই নাই, কোনো সাইন নেই, কিচ্ছু নাই, কিচ্ছু আনে চলে গেছে। আর ওদিকে ডোম বলতেছে ভাই আমি নিজের চোখে দেখছি, ডোম সে মর্গের ডোম বলতেছে ভাই আমি নিজের চোখে দেখছি, মা এবং মেয়ের ওই জায়গাতে সিমেন্ট স্পাম যাই বলেন না কেন, এগুলোর আলামত ছিল। আমি এত বছর ডোমে কাজ করি, এত বছর আমি মর্গে কাজ করি, আমি ডোম, আমি জানি কোথায় কি হয়, আমার নিজের চোখে দেখা। আর ওদিকে ফরেন্সিকের দেখেন লোকজন এসে টেস্ট করে কাগজপত্র দিয়ে করতেছে, কিচ্ছু হয়নি। ভাই আমি তো বলে রাখলাম, সাদা কাগজে লিখে রাখেন, ঘটনা তো একটা ঘটছে। এই পুলিশ ইচ্ছাকৃতভাবে কাউকে না কাউকে বাঁচানোর চেষ্টা করতেছে, এবং এর সাথে সবাই ইনভলভ। এই যে গণপতি সাহেবের আর কি কি প্রপার্টি আছে এগুলো খোঁজেন, আপনারা সাংবাদিকরা যারা আছেন খোঁজেন, কাহিনী এখানে আছে, এখানে সম্পত্তি কাহিনী হয়েছে, আর নাহলে ওয়ারিশ সহ এভাবে বাড়ার কথা না। আর যে দুজন ছেলে দেখতেছে, আমি তো 200% আজকে আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম, আমি জবাব দিয়ে বললাম এই দুই ছেলে নিরপরাধ। ওই ছেলের চেহারা দুটোর দিকে তাকিয়ে দেখছেন, আরে ভাই একটা আসামির চেহারা দেখলে বলে দেয় ভাই এই যে ক্রিমিনাল, ওদের চেহারা দিলে নিষ্পাপ দুটো পোলাপান, একটা 19 বছর বয়স, একটা 22-23 বছর বয়স। কোন এক ব্যক্তি বলে গেছে, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, যারা আপনারা লয় পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানবেন সেই বিখ্যাত ব্যক্তির নাম কি। সে বলছিল একটা কথা, সে বলছিল প্রয়োজনে আমি 100 অপরাধীকে ছেড়ে দেবো। সে জাজ, কোন এক জাজ বলতেছে আমি দর করলে 100 অপরাধীকে আমি ছেড়ে দেবো, কিন্তু আমার আদালতে একজন নিরপরাধ লোককে আমি শাস্তি দেব না, এটা আমি কসম খাইলাম।
জাজ কসম খেয়ে বলতেছে আমার আদালতে প্রয়োজনে আমি 100 অপরাধীকে ছেড়ে দেবো যদি প্রমাণ না করতে পারি, কিন্তু একটা নিরপরাধ লোককে আমি সাজা দেব না, আমারই কলম সাজা দেবে না। আমি জানি না কে এই মহৎ ব্যক্তি, কোন সেই জাজ এই কথা বলছে, অর্থাৎ তার আদালতে নিরপরাধ কোনো ব্যক্তি সাজা পাবে না। এখন তো যা দেখছি দেখেন, একে তো এই 4 জন হিন্দু সনাতনী পরিবারের যে 4 জন লোক মারা গেল ওই সম্প্রদায়ের, তারপরে দেখেন সেই মামলার এবার আসামি 2 জন আবার হিন্দু ছেলে, কি এক কাহিনী, সেটারে আসামি আবার 2 জন হিন্দু ছেলে এবং তাদেরকেও ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যেতেছে। 4 জন তো মরলো, 4 জন তো গায়া, এবার আরো 2 জনকে নিয়ে যেতেছে ফাঁসির দিকে। যেভাবে কেসের মামলা মোকদ্দমা যা কিছু চলতেছে তো ভাই এটাতে ফাঁসি হবে। ফরেন্সিকের রিপোর্ট, পুলিশ রিপোর্ট আর যা তারা আবি যাবি যা কিছু করছে ভাই, ঘুরে ঘুরে তো তারা আমার কথা আপনার কথা কি শুনবে? আমাদের তো ভাই এই ফেসবুক ইউটিউবে এসে চিৎকার করে প্রতিবাদ জানানো ছাড়া আমাদের আর কি আছে ভাই? কি করুম ভাই, আর 2 ফোঁটা চোখের জল ফেলা ছাড়া কি করতে পারবো বলে?